বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো আপনাদেরকে স্টিল বিল্ডিংয়ের ডিটেলস, স্টিল বিল্ডিংয়ের সুবিধা অসুবিধা এবং স্টিলের কম্পোনেন্টগুলো নিয়ে বেশি আমি আলোচনা করব। স্টিলের কম্পোনেন্টগুলোকে কোনটাকে কী বলে, কোনটার কী কাজ, সেগুলো নিয়ে বেশি আলোচনা করব। তো এইটা যারা একটু বিগিনার আছেন, স্টিল বিল্ডিং সম্পর্কে কম জানেন, তাদের জন্য ভেরি ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ হবে। আর যারা স্টিলের ডিজাইন শিখতে চান তাদের জন্য খুবই কাজে লাগবে আশা করি। তো শুরু করা যাক তাহলে। তো এখানে আপনারা আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা স্টিল শেড বিল্ডিং। এগুলা ইন্ডাস্ট্রিয়াল কাজে এবং বিভিন্ন আরও অনেক কাজে ব্যবহার করা হয়। তো এখানে এই স্টিল বিল্ডিংয়ের কিছু সুবিধা এবং অসুবিধা আছে, এইগুলো নিয়ে আমি এখন আলোচনা করবো আপনাদের সাথে। তো প্রথম যে সুবিধা এখানে স্টিল বিল্ডিংয়ের, সেটা হলো স্টিল বিল্ডিংয়ের আমাদের কনস্ট্রাকশন টাইম অনেক কম লাগে কম্পেয়ার টু আরসিসি বিল্ডিং। আরসিসি বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটা আরসিসি বিল্ডিং করতে অনেক সময় লাগে। সে তুলনায় এরকম একটা স্টিল শেড বিল্ডিং আমাদের 3 থেকে 6 মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলা সম্ভব। তো এটা আমাদের জন্য একটা বড় একটা বেনিফিট বলা যায়। কেন, কীভাবে এটা বেনিফিট? কারণ হলো এখানে আমরা যদি কোনো একটা ইন্ডাস্ট্রি করতে চাই, তাহলে ইন্ডাস্ট্রি থেকে আমরা যত দ্রুত ওই ইন্ডাস্ট্রিটা শুরু করতে পারবো তত দ্রুত সেখান থেকে আমাদের কিন্তু একটা রেভিনিউ আসবে, আমরা এখান থেকে আর্ন করতে পারবো। তো এইটা কনসিডার করে আমরা যদি আরসিসি বিল্ডিং যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের 1-1.5 বছর 2 বছর লেগে যেতে পারে। সেক্ষেত্রে আমরা দ্রুত প্রোডাকশন শুরু করতে পারবো না। তো এটা একটা সুবিধা। এরপর 2 নম্বরে যেটা সুবিধা, সেটা হলো এইখানে স্টিল বিল্ডিংয়ের একটা রিসেল ভ্যালু আছে। অর্থাৎ এই বিল্ডিংটা লাইফ টাইম শেষ হয়ে যাওয়ার পর এই বিল্ডিংটাকে আমরা বিক্রি করে টাকা আসবে এখান থেকে আমাদের। এরপরে 3 নম্বরে যে সুবিধা, এখানে হলো লং স্প্যান করা যায় স্টিল বিল্ডিংগুলো। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমাদের এই 2টা কলামের মাঝখানে যে স্পেসিং, সেটা হলো 62 ফিট ক্লিয়ার স্পেসিং আছে। তো যেটা আমরা আসলে আরসিসি বিল্ডিংয়ে অনেক ক্ষেত্রে এটা আমরা কল্পনাই করতে পারি না, বা ইম্পসিবল 61 ফিটের বা 62 ফিটের স্প্যান মাঝখানে কলাম ছাড়া, কলাম ব্যতীত আর কি। তো এটা আমাদের একটা বড় সুবিধা। এতে করে আমরা এখানে যে অডিটোরিয়াম হল রুমগুলো আমরা যেখানে আমাদের কলাম দেওয়া যাবে না, সেই এরকম টাইপের বিল্ডিং করতে পারি, ডিজাইন করতে পারি। এরপরে এখানে আমাদের স্টিল বিল্ডিংয়ে আরেকটা সুবিধা আছে, সেটা হলো আমাদের স্টিল বিল্ডিংগুলো নর্মালি লাইট ওয়েট হয়। তো লাইট ওয়েট হওয়ার কারণে এখানে এই বিল্ডিংয়ের আমাদের ফাউন্ডেশন ডিজাইনটা অনেক কস্ট ইফেক্টিভ হয়, অনেক ইকোনমিক্যাল হয় বলা যায়। কারণ এখানে আমরা আরসিসি বিল্ডিংয়ে যখন স্ট্রাকচারাল ডিজাইন করি, তখন দেখি যে আমাদের ফাউন্ডেশনের মধ্যে বেসের রিয়েকশন অনেক বেশি আসে, যার কারণে ফাউন্ডেশনটা অনেক পাইলিং করা লাগবে, ম্যাট করা লাগে, বা শ্যালো ফাউন্ডেশন হলো অনেক বড় ফাউন্ডেশন হয়। তো স্টিল বিল্ডিংগুলো যেহেতু এখানে আমাদের স্টিল বিল্ডিংয়ের সেলফ ওয়েট কম, যার কারণে এখানে রিয়েকশনও কম আসে এবং এই ডিজাইনটা আমরা ফাউন্ডেশন ডিজাইনটা ইকোনমিক্যাল করতে পারি। আর স্টিল বিল্ডিংয়ের আরও কিছু সুবিধা আছে, সেটা হলো স্টিল বিল্ডিংগুলোকে যে কোনো শেপে তৈরি করা যায়, যার কারণে আর্কিটেকচারাল অ্যাস্থেটিক্স ভিউটা অনেক সুন্দর আসে। আর আপনারা একটা এক্সাম্পল দেখতে পারেন, সেটা হলো আমাদের যে প্রজেক্ট হিল শেপ আছে, সেই প্রজেক্ট হিল সাথে আমরা একটা ইলিশের শেপের একটা বিল্ডিং দেখতে পাই। সেটা কিন্তু স্টিল বিল্ডিংয়ের কারণে এটা আসলে পসিবল হয়েছে। আরসিসি বিল্ডিং দিয়ে নর্মালি এরকম শেপ তৈরি করা অনেক সময় ইম্পসিবল। আবার কিছু ক্ষেত্রে স্টিলের স্ট্রেংথও আরসিসির চেয়ে অনেক বেশি, স্টিলের সেকশনগুলোর স্ট্রেংথ অনেক বেশি থাকে। তো এগুলো হলো স্টিল বিল্ডিংয়ের সুবিধা। আরও কিছু সুবিধা আছে, সেটা হলো এই স্টিল বিল্ডিংগুলো যে কোনো সময় বাড়ানো কমানো যায়, যেহেতু এখানে বোল্টিং করে নাট বোল্ট দিয়ে কানেকশন ডিজাইনের মাধ্যমে, কানেকশনগুলোর জয়েন্টের মাধ্যমে আমরা বিল্ডিংটা তৈরি করি। তো যে কোনো সময় চাইলে আমরা এইটাকে কোনো একটা পার্ট আমরা কমাইতে পারি। আর কিছু অসুবিধাও আছে, আমাদের অসুবিধার চেয়ে সুবিধাই বেশি স্টিল বিল্ডিংয়ে। তো ঠিক আছে, আমরা এখানে এটা আলোচনা করলাম। এখন আমরা কম্পোনেন্টে চলে যাব। স্টিল বিল্ডিংয়ের কোন কম্পোনেন্টকে কী বলে, কোনটার কাজ কী, এটা সম্পর্কে আমি বলবো। ওকে, তো সুপ্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে এই কম্পোনেন্টগুলো দেখাবো, কোন কম্পোনেন্টকে কী বলে। এটা বিগিনারদের জন্য, যারা স্টিলের ডিজাইন শিখতে চান বা যারা স্টিল বিল্ডিং সম্পর্কে কম জানেন, তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। প্রত্যেকটা কম্পোনেন্টকে কী বলে, কোনটার কাজ কী, সেটা সম্পর্কে আলোচনা করব। দর্শক, আমরা প্রথমেই স্টিল বিল্ডিংয়ের একদম শুরু থেকে যদি আসি, প্রথমেই একদম প্রাথমিকভাবে যেভাবে কাজটা শুরু হয়, সেটা হলো স্টিল বিল্ডিংয়ের প্রথমেই স্ট্রাকচারাল ডিজাইনটা করা হয়। করার পর এখানে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন থেকে ফাউন্ডেশন সুপার স্ট্রাকচারটা ডিজাইন করার পর আমাদের ফাউন্ডেশন ডিজাইন করা হয়। ফাউন্ডেশনটা আমাদের আরসিসি হয় নর্মালি স্টিল বিল্ডিংয়ের। স্টিল বিল্ডিং হলো এটা 100% স্টিল না, এখানে আমাদের আরসিসিও থাকে কিছু পার্ট। তো তার মধ্যে একটা পার্ট হলো আমাদের এই যে শর্ট কলামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শর্ট কলামটা, এটা হলো আরসিসি।
দিছি। তো এইটা প্রথমে আমাদের স্টিল বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন করার পর এখান থেকে আমরা যে রিয়েকশন পাই কলামের সাপোর্টে যে রিয়েকশন পাই, সাপোর্ট রিয়েকশন দিয়ে এই ফাউন্ডেশনটা ডিজাইন করা হয়। ডিজাইন করার পর এরপর এটাকে কনস্ট্রাকশন করা হয়। কনস্ট্রাকশন করার পর এটাকে কিউরিং করার পর সব মানে কিছুদিন পরে আমরা এই কাজটা শুরু করতে পারি। তো এখানে এটা হলো আমাদের শর্ট কলাম বা পেডিস্টাল কলামও বলা হয় এটাকে। তো এই শর্ট কলামটার উপরে আমাদের স্টিলের কলামটা বসে মেইনলি। তো শর্ট কলামের উপরে আমাদের থাকে হলো বেস প্লেট, বেস প্লেটের উপরে আমাদের স্টিল কলামটা বসে। তো বেস প্লেট হলো এই যে এটা, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো বেস প্লেট, মেইনলি এটাকে বেস প্লেট বলা হয়। এই বেস প্লেটটার থিকনেস নর্মালি অনেক একটু বেশি থাকে। তো এটার থিকনেস অ্যাকচুয়ালি কত হবে এটা কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন থেকে আসবে, এটার কানেকশন ডিজাইনের সাথেও সম্পর্কিত আছে। তো তাহলে এই থিকনেসটা আমাদের একটু বেশি হবে, এটা আপনারা মাথায় রাখবেন। আর এরপরে এই বেস প্লেটের উপর থেকে কিন্তু আমাদের কলামটা শুরু, স্টিলের কলামটা। এই স্টিলের কলামটা আমাদের এখান থেকে শুরু। তো এখানে স্টিলের কলাম সম্পর্কে আমি যদি বলি, এখানে এইটা হলো একটা ট্যাপার্ড আই সেকশনের কলাম। অর্থাৎ ট্যাপার্ড হলো এখানে আমাদের চিকন, আর উপর দিকে ক্রমান্বয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে মোটা হয়ে গেছে, ট্যাপার্ড আই সেকশন এটা। তো এই ট্যাপার্ড আই সেকশন এটাকে ডাব্লিউ সেকশনও বলা হয়, বইতে আপনারা ডাব্লিউ সেকশন আকারে এটাকে পাবেন বিভিন্ন বইতে, ডাব্লিউ সেকশনও বলা হয়। তো এই স্টিল কলামের যে কম্পোনেন্টগুলো সেটা হলো এখানে এই যে এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ওয়েব, এই যে এটা হলো ওয়েব, আর এটা হলো ফ্লেঞ্জ, এই যে এটা হলো ফ্লেঞ্জ। তো এখানে একটা ওয়েব আর দুইটা ফ্লেঞ্জ থাকে এটা স্টিল, একটা স্টিল কলামে যদি আই শেপের হয় আর কি কলামটা, ট্যাপার্ড আই শেপের বা আই শেপের, এটা হলো আমাদের স্টিল কলাম। তো এই স্টিলের সেকশনগুলা, বিম হোক কলাম হোক, যে কোনো সেকশনগুলো মেনলি দুই ধরনের হয়ে থাকে। একটা হলো হট রোল সেকশন, আরেকটা হলো বিল্ট আপ সেকশন। আবার আরেক ধরনের সেকশন হয়ে থাকে সেটাকে বলা হয় কোল্ড ফর্ম সেকশন। তো হট রোল সেকশন সেগুলো হলো এই যে এখানে আপনারা যে শেপটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এই শেপটাই মেশিন থেকে বের হবে, এভাবেই একদম এভাবেই মেশিন থেকে বের হবে। এখানে কোনো ওয়েল্ডিং জোড়াতালি কোনো কিছুই থাকবে না। আর আরেক ধরনের সেকশন হলো সেটাকে বলা হয় হলো কোল্ড ফর্ম সেকশন। কোল্ড ফর্ম সেকশনগুলো হলো আমাদের অনেক চিকন, মানে থিকনেস অনেক কম থাকে, যেমন সেটা পার্লিন একটু পরে আমি দেখাবো। আর আর আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত যে সেকশন সেটা হলো আমাদের বিল্ট আপ সেকশন। তো বিল্ট আপ সেকশনগুলো যেটা হয় সেটা হলো স্টিলের প্লেটগুলোকে, বিভিন্ন থিকনেসের স্টিলের প্লেটগুলোকে কেটে আমাদের ওয়েব এবং ফ্লেঞ্জকে জোড়া লাগিয়ে ওয়েল্ডিং করে এই বিল্ট আপ সেকশনগুলো করা হয়। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা বিল্ড আপ সেকশন কি, হট রোল সেকশন কি এবং কোল্ড ফর্ম সেকশন কি। ওকে, তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বেস প্লেট। বেস প্লেটটা অ্যাঙ্কর বোল্ট দিয়ে আমাদের ইয়ে করা থাকে আর কি, আরসিসি কলামের সাথে আটকানো থাকে অ্যাঙ্কর বোল্ট, যেগুলো হলো অ্যাঙ্কর বোল্ট। আর এখানে আপনারা যে প্লেটটা দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গুলার প্লেট, এইটা হলো মেইনলি গাসেট প্লেট এটাকে বলা হয়। এটা এখানে স্টিফেনার হিসেবে কাজ করে, কলামের বেস এটা স্টিফেনার হিসেবে কাজ করে। ওকে।